সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের বিখ্যাত কবি আলাওল রচিত পদ্মাবতী কাব্যের একাদশ-দ্বাদশ শ্রেণীর ঋতু বর্ণন কবিতা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা, চলুন তো আজ সপ্তদশ শতাব্দীর একটা বাংলা কবিতার গভীরে ডুব দেওয়া যাক। এটা এমন একটা যাত্রা হবে যেখানে আমরা দেখব কিভাবে প্রকৃতির চক্রের সাথে মানুষের আবেগ একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। চলুন আলাওলের কবিতার হাত ধরে বাংলা ঋতুচক্রের সেই অসাধারণ ছন্দটাকে খুঁজে বের করি। আমরা কথা বলছি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওলকে নিয়ে। তার লেখায় জানেন, প্রকৃতি কিন্তু শুধু একটা ব্যাকগ্রাউন্ড না, বরং একটা জীবন্ত চরিত্র। তিনি তার কবিতায় যেভাবে ঋতুগুলোকে বর্ণনা করেছেন তা সত্যি বলতে আজও আমাদের মুগ্ধ করে। তো চলুন দেখি কিভাবে তিনি প্রকৃতির এই চিরন্তন স্তবগানটা রচনা করেছেন। এই ধরনের লেখাকে বলা হয় ঋতু বর্ণন, মানে ঋতুর বর্ণনা। এটা আসলে বাংলা সাহিত্যের একটা বিশেষ ধারা, যেখানে বছরের প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা রূপ, রস আর গন্ধকে সেলিব্রেট করা হয়। আর এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল কাঠামো। আমাদের এই বিশ্লেষণটাও এগোবে ঠিক ঋতুচক্রের মতোই। আমরা শুরু করব বসন্তের প্রাণবন্ত আগমন দিয়ে। এরপর একে একে গ্রীষ্মের প্রখরতা, বর্ষার গর্জন, শরতের স্নিগ্ধতা আর সবশেষে শীতের অন্তরঙ্গ ছোঁয়া অনুভব করব। আর দেখব এই চক্রটা কিভাবে চিরন্তনভাবে আবর্তিত হতে থাকে। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে বসন্ত দিয়ে, ঠিক যেমনটি কবি নিজেও করেছেন। এটা হলো নতুন প্রাণের ঋতু, যখন আমাদের সবকটা ইন্দ্রিয় যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে জেগে ওঠে। কবি আলাওল তার বর্ণনা শুরু করছেন খুব সহজ, কিন্তু কি ভীষণ শক্তিশালী একটা ছবি দিয়ে। লাইনটা হলো, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। ভাবুন তো, শুধু এই একটা লাইনেই যেন প্রকৃতির নতুন করে জেগে ওঠার পুরো গল্পটা বলে দেওয়া হলো। নতুন পাতা মানেই তো নতুন শুরু, তাই না? এখানে আলাওল আমাদের সমস্ত ইন্দ্রিয়কে যেন জাগিয়ে তোলেন। তিনি বর্ণনা করছেন দক্ষিণা মলয় বাতাসের, যা প্রেমের বার্তা নিয়ে আসে। তিনি পলাশ বা কিংশুক ফুলে ছেয়ে থাকা লাল বনের ছবি আঁকেন, আমাদের শোনান ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কুহু ডাক। আর এ সবকিছু মিলেই তরুণ তরুণীদের মনে এক নতুন অনুভূতির জন্ম দেয়। বসন্তের সেই নরম স্নিগ্ধ আমেজ থেকে এবার আমরা ঢুকছি একেবারে গ্রীষ্মের প্রখরতার মধ্যে। এখানে দেখবেন কবিতার মেজাজ আর তেজ দুটোই যেন আমূল বদলে গেছে। আলাওল গ্রীষ্মের সূর্যকে বর্ণনা করছেন এক অসাধারণ চিত্রকল্পের মাধ্যমে। তিনি বলছেন, রোদ নাকি এতটাই তীব্র যে ছায়াও ভয় কুকড়ে গিয়ে পায়ের নিচে আশ্রয় খোঁজে। এর চেয়ে জোরালোভাবে গ্রীষ্মের দাবদাহকে আর কিভাবে বর্ণনা করা সম্ভব বলুন তো? কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যেও মানুষ ঠিকই শীতলতার আশ্রয় খুঁজে নেয়। যেমন শরীরে শীতল চন্দনের প্রলেপ, সুগন্ধি চাপা ফুলের মালা আর সেই দক্ষিণা বাতাস, এগুলোই যেন একটু স্বস্তি দেয়। আর অদ্ভুতভাবে এই তীব্রতার মধ্যেই দম্পতিদের প্রেম আরও গভীর হয়ে ওঠে। গ্রীষ্মের এই কাঠফাটা শুষ্কতার পর আসে বর্ষা, এক্কেবারে নাটকীয় একটা পরিবর্তন, যা প্রকৃতিতে নতুন করে প্রাণ ফিরিয়ে আনে। গ্রীষ্মের সেই দহনের সাথে বর্ষার কন্ট্রাস্টটা এখানে খুব স্পষ্ট। কবি বলছেন, মেঘেরা তখন গর্জন করে একসঙ্গে জড়ো হয় আর কোনো ভয়ডর ছাড়াই বৃষ্টি ঝরিয়ে পৃথিবীকে ভরিয়ে তোলে। এই দৃশ্যটা যেন এক পরম স্বস্তির। বর্ষা মানে কিন্তু শুধু বৃষ্টি নয়, এটা একটা সম্পূর্ণ অর্কেস্ট্রা। মেঘের গর্জনকে কবি তুলনা করেছেন মোল্লার রাগের সাথে। তার সাথে যোগ হয় ব্যাঙ আর ময়ূরের ডাক, আর পোকামাকড়ের একটানা ঝি ঝি শব্দ। এই শব্দগুলো যেন একই সাথে মনে আনন্দও দেয়, আবার একটু ভয়ও জাগায়। এভাবেই বর্ষা হয়ে ওঠে এক মিশ্র অনুভূতির ঋতু। আচ্ছা, একটু ভাবা যাক তো, বাইরের প্রকৃতি কিভাবে আমাদের ভেতরের জগৎটাকে গড়ে তোলে। আলাওলের কবিতা কিন্তু ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে এনে দাঁড় করায়। দেখুন, প্রত্যেকটা ঋতুর সাথে সাথে আমাদের অনুভূতিগুলো কেমন বদলে যাচ্ছে। বর্ষার সেই নাটকীয়তার পর প্রকৃতিতে নেমে আসে শরতের একটা শান্ত, স্নিগ্ধ রূপ। এটা হলো স্বচ্ছতা আর নীরব আনন্দের ঋতু। চলুন দেখি কবি এই নির্মলতাকে কিভাবে শব্দে ধরেছেন। বর্ষার মেঘ সরে গেলে কি আসে?
কবি খুব সহজ করে বলছেন, আইল শারদ ঋতু নির্মল আকাশে। শরতের সবচেয়ে বড় পরিচয় তো হল তার মেঘহীন পরিষ্কার নীল আকাশ। এই একটা লাইনই যেন শরতের পুরো ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরে। এই স্বচ্ছ সৌন্দর্য আরও ফুটে ওঠে যখন কবি শ্বেতশুভ্র কাশফুলের কথা বলেন, যা বাতাসে এমনভাবে দোলে যেন মনে হয় রাজার চামর, আর খঞ্জন পাখির দর্শন মনকে খুশিতে ভরিয়ে দেয়। শরতের এই সুন্দর রাতগুলো দম্পতিদের মনেও সুখ নিয়ে আসে। এবার আমরা বছরের প্রায় শেষ ভাগে চলে এসেছি, হেমন্ত ও শীত। এই সময় ঠান্ডা আবহাওয়াটা মানুষকে যেন একে অপরের আরও একটু বেশি কাছাকাছি নিয়ে আসে। ব্যাপারটা খেয়াল করেছেন? ঋতু বদলের সাথে সাথে রাতের অভিজ্ঞতাটাও কেমন আমূল বদলে যায়। ভাবুন, গ্রীষ্মকালের রাতগুলো কেমন ছোট আর কষ্টকর, আর সেই রাতই শীতে হয়ে ওঠে লম্বা আর আনন্দের। গরমের সময়ে মানুষ একটু ঠান্ডার জন্য একজন আরেকজনের থেকে দূরে সরে যায়, আর শীতে ঠিক তার উল্টোটা, উষ্ণতার খোঁজে একে অপরের আরও কাছে চলে আসে। কি দারুণ একটা বৈপরীত্য, তাই না? কবি বলছেন, শীতের ভয়ে সূর্য যেন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। এই ঠান্ডায় উষ্ণতা পাওয়ার জন্য দম্পতিরা একে অপরকে আলিঙ্গন করে। বাতাসে কর্পূর আর কস্তুরীর সুগন্ধ ভেসে বেড়ায়, আর এই সময় ফুলের চেয়েও বেশি প্রিয় হয়ে ওঠে পান বা তাম্বুল। এই ছোট ছোট ডিটেলগুলোই শীতের একটা অন্তরঙ্গ ছবি তৈরি করে দেয়। বসন্ত থেকে শীত আমরা একটা পুরো চক্র ঘুরে এলাম, কিন্তু এটা আসলে কোনো শেষ নয়। এটা হলো প্রকৃতির এক অনন্ত কবিতা, যা প্রতি বছর নতুন করে লেখা হয়, চলতেই থাকে। আলাওলের এই বর্ণনা একটা গভীর প্রশ্ন জাগিয়ে তোলে। যদি প্রকৃতি প্রতি বছর একটা নতুন কবিতা লেখে, তাহলে আমরা এখন কোন চরণে বাস করছি? একটু চারপাশে প্রকৃতির দিকে তাকালেই হয়তো এর উত্তরটা পাওয়া যেতে পারে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।